আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস আইসিটি সিরিজের প্রথম অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কি করে বই না পড়েও প্রথম অধ্যায় থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমরা খুব সহজে ধরতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পারতেছো যে আমরা আজকে শিখব কি করে বই না পড়েও প্রথম অধ্যায় থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমরা খুব সহজে দিতে পারবো। দেখো, এই ক্লাসের প্রথম একটা পার্ট আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখো নাই তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন অথবা আই বাটনে দেওয়া যে প্লে লিস্ট আছে সেইখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে প্রবেশ করো সেই ভিডিও দেখে আসতে পারো। কারণ এই ভিডিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন আগে দেখাচ্ছি, তারপর সেই সৃজনশীল প্রশ্ন কিভাবে ধরতে হবে সেটা কিন্তু বোঝাচ্ছি। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে আমরা আরো একটা সৃজনশীল প্রশ্ন দেখে নিই। তোমরা স্ক্রিনের পরে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পারতেছো, উদ্দীপকটা একটু পড়ো। দেখো, বলা হয়েছে বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। সেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উক্ত প্রতিষ্ঠানে দক্ষ প্রোগ্রামার সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে বসে দর্শনার্থীদের শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখার ব্যবস্থা করবেন। তো এখন দেখো, এই উদ্দীপকের গ দাগে কি বলা হয়েছে। গ দাগে বলা হয়েছে শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তি চিহ্নিত করো, ব্যাখ্যা করো। এবং ঘ দাগে বলা হয়েছে প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। বা এই যে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন থাকবে। আমি জানি এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, কারণ কি প্রশ্ন করলো, কোন জায়গা থেকে প্রশ্ন করলো বা কোন টপিকসের উপর প্রশ্ন করলো, তার আগা মাথা কিছুই কিন্তু তোমরা বোঝো নাই। এখন দেখো, আমরা প্রত্যেকটা জিনিসই বুঝবো, সেই বুঝতে হলে কি করতে হবে, আমাদের আগে আমাদের এই ক্লাসটাকে পরিপূর্ণভাবে করতে হবে। দেখো, আমাদের ক্লাসের প্রথম যে টপিকসটা রাখছি সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি কি এটা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ওই সৃজনশীল প্রশ্নের একটা প্রশ্ন আমরা খুব সহজে ধরতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। দেখো, ভার্চুয়াল রিয়েলিটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে ভার্চুয়াল শব্দের অর্থ কি। ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, অদৃশ্যমান বা স্বপ্ন। তাহলে ভার্চুয়াল শব্দের অর্থ কি? কাল্পনিক, অদৃশ্যমান বা স্বপ্ন, অর্থাৎ যেটাকে আমরা স্পর্শ করতে পারি না বা দেখতে পারি না, কাল্পনিক যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল। আর রিয়েলিটি হচ্ছে বাস্তব, যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কি রিয়েলিটি, বা যে জিনিসটা সত্য সেটা হচ্ছে আমার কি রিয়েলিটি। তাহলে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি দ্বারাই কি, ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক আর রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে লেগেন সত্য, অর্থাৎ কাল্পনিক সত্য। এই কাল্পনিক এবং সত্য এই দুইটা জিনিস একসঙ্গে মিলে তৈরি করা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি। সেটা আবার কেমন? তো সেটা আবার কেমন সেটা বুঝতে হলে আমাদের একটা গল্প শুনতে হবে। মনে করো, একটা ছেলে সে কক্সবাজার যেতে চায়, কিন্তু তার ফ্যামিলির কাজের এত প্রেশার যে তাকে কক্সবাজার নিয়ে যাওয়া তার বাবার পক্ষে সম্ভব না বা তার মার পক্ষেও সম্ভব না। তো তার বাবা ছিল খুব বুদ্ধিমান। তার বাবা কি করলো, তাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে তার মাথায় একটা হেলমেট পরালো, শরীরে একটা জামা পরাই দিল এবং হাতে একটা গ্লাস পরাই দিল, মানে মোজা পরাই দিল। তো তারপর তার বাবা একটা কম্পিউটার চাপা শুরু করলো এবং সেই ছেলে হঠাৎ করে ফিল করতে পারলো যে সে কক্সবাজার চলে আসছে এবং সে কক্সবাজারে ঘুরতেছে, ফিরতেছে, গোসল করতেছে, সবকিছু করতেছে। তো এরকম সে 1 ঘন্টার মতো প্রায় কক্সবাজারে থাকলো। তার বাবা তারপরে কি করলো, কম্পিউটার অফ করলো, তার মাথা থেকে হেলমেট খুললো, শরীর থেকে সেই পোশাকটা খুললো, হাত থেকে হ্যান্ড গ্লাভস খুললো, কিন্তু সে দেখে সে একটা রুমের ভিতরে। এখন সে বলছে, বাবা আমি তো কক্সবাজারে গেছিলাম। তার বাবা বলে, হ্যাঁ আমি তো তোমাকে কক্সবাজার নিয়ে গেছিলাম। তো বলে, বাবা কিভাবে? তখন তার বাবা কিন্তু তাকে পুরোপুরি বিষয়টা ব্যাখ্যা করে। তার বাবা তাকে কি বিষয় ব্যাখ্যা করে? তার বাবা তাকে বলে, বাবা তোমাকে আমি যে কক্সবাজার নিয়ে গেলাম, এই কক্সবাজার নিয়ে যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ছিল। অর্থাৎ তুমি যেতে চাচ্ছ কিন্তু আমি নিতে পারছি না, তো আমি তোমাকে কি করলাম, মিথ্যা মিথ্যা ওইখানে নিয়ে গেলাম, তুমি ফিল করছো কি তুমি সত্য সত্য কক্সবাজার গেছো। এখন তার ছেলে জিজ্ঞেস করছে, বাবা তো তুমি এই কাজটা কি করে করলে? এখন তার বাবা বলতেছে কি, বাবা তোমার মাথায় যে আমি হেলমেটটা পরে দিলাম, ওই হেলমেটটা তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে, তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করছে। এখন ওই হেলমেটটা কিন্তু একটা সিস্টেম ছিল, ওই হেলমেটের এই পর্যন্ত একটা গ্লাস দেওয়া ছিল। তখন বলছে, তোমার হেলমেটের যে গ্লাসটা ছিল সেই গ্লাসটা হচ্ছে তোমার একটা ডিসপ্লে। ওই ডিসপ্লের ভিতরে তোমাকে কিছু স্যামুলেটেড দৃশ্য দেখানো হয়েছে বা কিছু আগে ধারণ করা দৃশ্য দেখানো হয়েছে। সেই দৃশ্যগুলো দেখে তুমি কি মনে করছো, তুমি কক্সবাজার চলে আসছো। এখন ছেলে জিজ্ঞেস করছে, বাবা ঠিক আছে আমি দেখে মনে করলাম যে আমি কক্সবাজার চলে আসছি, তাহলে আমি যে পানিতে হাত দিলাম, পানি স্পর্শ করতে পারলাম, গোসল করলাম, পানি গালে দিলাম, নুনটা অনুভব করলাম, তো এই জিনিসগুলো আমি কি করে অনুভব করতে পারলাম? তখন তার বাবা বলছে, বাবা তোমার হাতে যে গ্লাভসটা পরা দিছিলাম আর শরীরে যে জামাটা পরা দিছিলাম, এর সাহায্যে তুমি কিন্তু সেইগুলোকে অনুভব করতে পারছো। এখন সে বলছে কি, বাবা তাহলে আমি যে সমুদ্রের আওয়াজ, সেই আওয়াজ কি করে শুনলাম? লোকটা বলছে, বাবা ওইটাও একটা উচ্চমানের সাউন্ড ব্যবহার করছিলাম, যার কারণে তুমি
ওই সমুদ্রের আওয়াজটাকে কিন্তু শুনতে পারছো। এখন দেখো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কিন্তু আমরা টোটাল ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে একটা সঠিক ধারণা পাই। কি ধারণা পাই দেখো, এই ভার্চুয়াল রিয়েলিটিতে যদি আমার অংশগ্রহণ করতে হয় তাহলে আমাকে তিনটা জিনিস অবশ্যই লাগবে। কি লাগবে? হেড মাউন্টেড ডিসপ্লে, অর্থাৎ মাথায় যে ডিসপ্লেটা দেওয়া হয়েছিল, হেড মাউন্টেড ডিসপ্লে, মাথায় যে হেলমেটটা দেওয়া হয়েছিল এটাকে হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয়। কেন হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয়? কারণ এটাকে মাথায় পড়তে হয় কিন্তু চোখ পর্যন্ত, মুখ পর্যন্ত ঢেকে থাকে, যার কারণে এটাকে হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয়। এবং শরীরে যেটা আমরা পড়ছিলাম এটাকে বলা হচ্ছে ফুল বডি সুইট, বা সমস্ত শরীরের জন্য একটা পোশাক বা জ্যাকেট বলা হয়। এটা লাগবে, আমার লাগবে একটা ডেটা গ্লোভস, যেটাকে আমরা হাত মোজা বলতে পারি, এবং লাগবে কি উচ্চমানের সাউন্ড। এইগুলোর সাহায্যে আমি যে জায়গায় মন চাই আমি সেই জায়গায় যাইতে পারি। আমার যদি মন চাই আমি বিমানে যাবো আমি বিমানে যাইতে পারি, যদি মন চাই না আমি ড্রাইভিং শিখবো আমি ড্রাইভিং শিখতে পারি, যদি মন চাই আমি বিমান চালাবো বিমান চালাইতে পারি, যদি মনে হয় না আমি যুদ্ধ করবো আমি যুদ্ধ করতে পারি, যদি মনে হয় আমি ডাইনোসর আইলে আমরা যাবো ডাইনোসরের সাথে দৌড়াদৌড়ি করবো তো আমি সেটাও করতে পারি, যদি মন চাই সমুদ্রের নিচে যাবো আমি সেটাও যাইতে পারি। ঠিক আছে, যদি মন চাই তাজমহল যাবো, ৬০ গম্বুজ মসজিদ দেখতে যাবো, বা যে জায়গায় মন চাই আমরা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। তো এইটা যে পদ্ধতির মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন মনে করো তোমার যাইতে ইচ্ছা করতেছে হিমালয় পর্বতে, তো আমরা সেই কাজটাই করবো। তোমার মাথায় একটা হেলমেট পরাই দেবো, শরীরে একটা জামা গায়ে দিয়ে দেবো, হাতে একটা গ্লোভস পরাই দেবো, তারপর কম্পিউটার চাপতে চাপতে তুমি টাইম মেশিনে করে চলে যাবা কই? হিমালয় পর্বতে। তো দেখো এটাই কিন্তু আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। এখন দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো কি কি? উপাদানগুলোর কথা কিন্তু আমি বললাম যে ১ নাম্বার হেড মাউন্টেড ডিসপ্লে, ক্লিয়ার। ২ নাম্বার ফুল বডি সুইট, সেটাও শেষ। ৩ নাম্বার ডাটা গ্লোভস, ৩ নাম্বার ডাটা গ্লোভস। ৪ নাম্বার উচ্চমানের অডিও সাউন্ড, এবং এর সঙ্গে আরো টুকটাক কিছু ব্যাপার জিনিস ব্যবহার করা হয়, ওইগুলো আমাদের না জানলেও চলবে। এবং এইগুলো না জানলেও চলবে, এইগুলো আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বা ব্যবহার, প্রভাব বা ব্যবহার, এটাকে আমরা সুবিধা হিসেবেও ধরতে পারি। এখন দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কেমন। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা একটু বিস্তার টাইপের, আমরা একটু দেখো আমি একটু বই ধরে ধরে তোমাদের বুঝাই দিই, তাই নাহলে বুঝতে একটু কিছু জিনিস মিস হয়ে যাবে। দেখো এইখানে বলা হয়েছে প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, তার ভিতরে ১ নাম্বার যেটা দেওয়া হয়েছে শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি। দেখো শিশু শিক্ষায় আমরা কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি। মনে করো আমরা মহাকাশ সম্পর্কে পড়তেছি, কিন্তু এখন ওই মহাকাশ সম্পর্কে সেই ছেলেটা পড়তে চাচ্ছে না বা সেই শিশুটা পড়তে চাচ্ছে না, কিন্তু আমরা যদি তাকে সেরকম একটা রুমের ভিতর নিয়ে যাই, তাকে একটা হেলমেট পরাই, একটা জ্যাকেট পরাই, হাতে একটা মোজা পরাই, তারপর কম্পিউটার চেপে চেপে যদি তাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মহাকাশে নিয়ে যাই, তাহলে তো সে মহাকাশে কি কি আছে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবে। বা আমার যেটুকু তাকে পড়াতে হবে সেই জিনিসগুলোতে আমরা তাকে মহাকাশে নিয়ে দেখাই, তাহলে কি হবে? সে কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে, তখন আর তার বই পড়া লাগবে না, সে কিন্তু অটোমেটিক্যালি পেরে যাবে, তাই না? তো এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমার এই জিনিসটা কিন্তু করা হয়। তো তারপর দেখো, তারপর যে ব্যাপারটা বলা হয়েছে সেটা একটু দেখো। বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারি প্রশিক্ষণের ক্ষেত্রে। দেখো চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারি প্রশিক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মনে করো একজন ডাক্তার ৪ বছর পড়াশোনা করার পর সে এখন নতুন একজন ডাক্তার, এখন তাকে যদি আমরা চিকিৎসা করতে পাঠানো, একটা অপারেশন করতে পাঠানো, দেখা যাবে কি সে ভুলভাল অপারেশন করে চলে আসছে, রোগী মারা গেছে। তো তাকে আমার কি করতে হবে? সে ডাক্তারকে আগে পারদর্শী করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। এখন প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমি একটা মানুষকে মারতে পারবো না, তাই জন্য কি করব? আমরা তাকেও একটা রুমে নিয়ে যাব, এইগুলো পড়াবো, কম্পিউটার চেপে চেপে তার সামনে আমরা একটা সিমুলেটেড কি আনবো, রোগী আনবো, এবং সে অপারেশন করবে, কাটাছেড়া করবে। তার মনে হবে কি সে একদম বাস্তবে কি করছে, একটা অপারেশন করতেছে, কিন্তু আসলে কি সে বাস্তবে অপারেশন করতেছে? করতেছে না। এই কারণে কিন্তু দেওয়া হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি। সে একটা রুমের ভিতর রয়েছে, তার সামনে কিছুই নাই, কিন্তু সে মনে করছে তার সামনে একটা রোগী আছে, সে অপারেশন করছে, কাটা সেলাই করছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, ব্যাস অপারেশন সাকসেসফুল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একজন ডাক্তারকে পারদর্শী করা হয় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। তাই এটা কিন্তু আমার ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বা ব্যবহার। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারতেছো। যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তারপর দেখো কার ড্রাইভিং এর ক্ষেত্রে, মনে করো একজনে কি করবে, গাড়ি চালানো শিখবে। এখন তাকে একটা গাড়ি দেওয়া হলো, সে গাড়ি চালাচ্ছে, চালাইতে চালাইতে মেরে দিল একটা দেওয়ালের সঙ্গে, গাড়ি ভাঙলো, দেয়াল ভাঙলো, সে হাসপাতালে গেল, গাড়িওয়ালার গাড়িটা নষ্ট হয়ে গেল। তো দেখো অনেক দিক দিয়েই কিন্তু ক্ষতি। তো আমরা যদি এই ক্ষতিগুলো করতে না চাই তাহলে আমরা কি করব? তাকেও কি করব, রুমে নিয়ে যাব, এই জিনিসগুলো ব্যবহার করাবো, কম্পিউটার চাপা চেপে তার সামনে কি করব, আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যে সে মনে করবে যে সে কি করছে, গাড়ি চালাচ্ছে, এবং সে মাঠে গাড়ি চালাচ্ছে না, সে একদম ডাইরেক্ট রাস্তায় গাড়ি চালাচ্ছে, রোডে গাড়ি চালাচ্ছে। রোডে যেরকম পরিবেশ হয় সেরকমের, মাঝে মাঝে জ্যাম হচ্ছে, মাঝে মাঝে ট্রাফিক পুলিশ ধরতেছে,
মাঝে মাঝে অনেক ভিড়, সবকিছু মিলে তার মনে হবে যে সে সত্যি সত্যি গাড়ি চালাচ্ছে এবং সে এইভাবে গাড়ি চালাইতে চালাইতে সে একসময় কি করবে, পারদর্শী হয়ে যাবে। সে মনে করো গাড়ি চালাচ্ছে, আমরা কম্পিউটার চেপে তার সামনে একটা গাড়ি দিয়ে দিলাম, সে হঠাৎ করে খেয়াল করলো তার সামনে একটা গাড়ি চলে আসছে, এখন তার কি করা উচিত? তখন কিন্তু সে তার সেন্স দিয়ে কিন্তু সেই কাজটা করবে। এইভাবেই কিন্তু সে আস্তে আস্তে একদম বাস্তবিক একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং সে গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু খুব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তারপর দেখো বলা হয়েছে বিমান চালানোর প্রশিক্ষণের ক্ষেত্রে। এখন দেখো বিমানের ক্ষেত্রে সেই একই প্যাচাল, কারো কাছে একটা বিমান প্রথম ক্ষেত্রে দিলে সে কি করবে, বিমানটাকে নিয়ে উড়াতে যাবে, নষ্ট করে ফেলবে, কত ধরনের থাকে দেখো। একটা বিমানের কত দাম, কি পরিমাণে লস হবে তাহলে যদি একটা বিমানকে নষ্ট করে ফেলে। তার কারণে আমরা কি করব, সেই পাইলটটাকে আগে পারদর্শী করব। তার জন্য তাকে একটা রুমে নেব, এইগুলো পড়াবো, পড়ানোর পর কম্পিউটার চাইপে চাইপে তার ভিতরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব আমরা তার সামনে, সে মনে করবে সে প্লেন চালাচ্ছে, এখন প্লেন চালাতে চালাতে ঝড় ছেড়ে দিয়েছে, এখন সে কি করবে, বা কোন সিগন্যাল দেবে, কোন সিগন্যালে কোন রুটে নামতে হবে, বা এখন মেঘ হয়েছে আকাশে, এখন কি যাওয়া উচিত হবে কি হবে না, সমস্ত ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে সে কি করবে, সবকিছু তাকে আমরা কি করবো, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখাই দেবো। তারপরে ব্যাপারটা দেখি, তারপরে বলা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনায়। এখন দেখা একজন ট্রাফিক পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে এই একই সিস্টেমের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো সেনাবাহিনী যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রে দেখো একজন সেনাবাহিনী তখনই কিন্তু একজন পারদর্শী সৈনিক হইতে পারবে যখন সে যুদ্ধক্ষেত্রে যখন সে ভালো করে যুদ্ধ করতে পারবে। তাহলে কি করতে হবে, একদম বাস্তবিক একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে হবে। তার জন্য আমরা এই যে সেই একই সিস্টেমের রুমের ভিতর নেবো, এইগুলো পড়াবো, এবং তখন সে ফিল করবে কি সে একদম সত্যি সত্যি একটা যুদ্ধের ময়দানে আছে, গুলিগুলা হচ্ছে, বোম পড়তেছে, সে দৌড়াচ্ছে, তার আশেপাশে লোকজন দৌড়াদৌড়ি করছে, মানে যুদ্ধের যে অবস্থাগুলো হয় সেরকম একটা অবস্থা সৃষ্টি হবে, এবং সে ওইখানে যুদ্ধ করে কিন্তু সে পরিপক্ক একজন সৈনিক হয়ে যেতে পারবে। তারপর দেখো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে একই সিস্টেমের মহাশূন্য অভিযানের কথা বলেছে, গেমস তৈরির কথা, প্রকৌশল ও নগর উন্নয়নের কথা, শিল্প কারখানার কথা, এরকম অনেক কিছুই বলা হয়েছে, খেলাধুলা, শরীরচর্চা, বিনোদনের, এই যা যা বলা হয়েছে তোমরা সবই পারবা। ইতিহাস ঐতিহ্য রক্ষায়, এটা আমার কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই ইতিহাস ঐতিহ্য রক্ষায় এটা দিয়েই কিন্তু আমার কি আসছে, এই সৃজনশীল প্রশ্নটা আসছে। মনে করো ওই যে 60 গম্বুজ মসজিদে যাইতে ইচ্ছা করছে, মনে করো তুমি এখন থাকো ঢাকায়, যাওয়া 60 গম্বুজ মসজিদে, কিন্তু তোমার হাতে সময় নাই, তুমি কি করে যাবা? তো তুমি এই সিস্টেমটা ব্যবহার করে কিন্তু সেই 60 গম্বুজ মসজিদে যাইতে পারতেছো, 60 গম্বুজ মসজিদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছো। বা মনে করে এরকম একটা সময় আসলো যে 60 গম্বুজ মসজিদ নাই, 60 গম্বুজ মসজিদ নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তী প্রজন্মের কি করতে হবে, 60 গম্বুজ মসজিদ সম্পর্কে পড়ছে, সে সেই জায়গায় যেতে চায়। এখন তাকে কিন্তু আমরা তখন এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তাকে সেই 60 গম্বুজ মসজিদের এখানে নিয়ে যেতে পারবো, অতীত ঘটনা সম্পর্কে স্পষ্ট বুঝাইতে পারবো। মনে করো আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে পড়তেছি, এখন পলাশীর যুদ্ধ আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে আমি যদি পলাশীর যুদ্ধের এখানে যাইতে পারতাম তাহলে আমি সেই ইতিহাসটাকে সুন্দর করে জানতে পারতাম। তো আমরা তারা কি করব, এই একটা পরিবেশ সৃষ্টি করে এরকম একটা রুমে নেব, তো আমরা কি করব, তাকে একটা রুমে নিয়ে যাব, এইভাবে তাকে কম্পিউটারের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করবো যে মনে করবে সে পলাশীর যুদ্ধক্ষেত্রে আছে। তো আশা করি এই ব্যাপারটাও বুঝাইতে পারছি। এখন তোমরা উদ্দীপকের লাস্টের অংশটা আবার একটু খেয়াল করো, দেখো লাল কালিতে দাগানো আছে, সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে বসে দর্শনার্থীদের শহরের বিভিন্ন স্থান দেখার ব্যবস্থা করা হলো। তো এখন তোমরাই বলো এটা কি? এটা ভার্চুয়াল রিয়েলিটি। ঘরে গিয়ে প্রশ্ন দেখো, প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কতটুকু ভূমিকা পালন করবে? কতটুকু? একদম পরিপূর্ণ। কেন? ওই যেই বললাম, মনে করো পলাশীর যুদ্ধে যাইতে হবে, মানে পলাশীর যুদ্ধ সম্পর্কে জানতে হবে, তো আমি কি করলাম, বই পড়ে যতটুকু জানতে পারবো তার থেকে বেশি জানতে পারবো কি, যদি আমার সামনে একটা এরকম অ্যানিমেশন চালু করে দেওয়া হয় এবং মনে হয় যে আমি ওইখানে চলে যাচ্ছি, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে, ব্যাপারটা তো বললাম। তো এইভাবে কিন্তু ইতিহাস ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ প্রভাব ব্যবহার করতে পারে। তো এখন দেখো শুধুমাত্র এই যে ইতিহাস ঐতিহ্য রক্ষায় না, কার ড্রাইভিং দিয়ে আসতে পারে, বিমান প্রশিক্ষণ দিয়ে আসতে পারে, তারপরে সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়ে আসতে পারে, ডাক্তারি প্রশিক্ষণ দিয়ে আসতে পারে, অনেক কিছু দিয়ে কিন্তু আসতে পারে। তোমরা ব্যাপারগুলো বুঝতেই পারতেছো। এখন তোমরা কি করবা, এই সুবিধাগুলোকে একবার বই থেকে একবার একটু পড়ে নেবা এবং ব্যবহারগুলোকে বই থেকে একবার পড়ে নেবা, যাতে তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আর একটু ক্লিয়ার ধারণা পাও। দেখো বই না পড়লেও কিন্তু পারতেছো, কিন্তু সুন্দর করে লেখার জন্য তোমার কি করতে হবে, একবার বই পড়তে হবে। বই পড়লে তোমরা আমি যা বললাম তার থেকে আরো বেশি তথ্য জানতে পারবা, সবাই একই একই সিস্টেমের। তো তুমি যখন বেশি তথ্য জানবা তখন সেটা লিখতে তোমার জন্য কি হবে, সুবিধাজনক হবে। তো তার কারণে আমি একটু বই পড়তে বললাম। বই না পড়লেও তোমরা পারবা, তবে বই পড়লে সেটা একটু ভালো হবে। এখন দেখো আমরা দ্বিতীয় আরেকটা জিনিস দেখবো, রোবোটিক্স। রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের যে শেখায় রোবট তৈরি, রোবটের ডিজাইন, রোবট দেখতে কেমন হবে, রোবটের হাত কেমন হবে, পা কেমন হবে, বা রোবটের কয়টা ব্যাটারি দেওয়া হবে, বা কি কি আছে, এই সবকিছু নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে রোবোটিক্স। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে গবেষণা করা হয় সেটাকে বলা হয় কি, রোবোটিক্স। রোবটের কয়েকটা জিনিস থাকে, দেখো অ্যাকচুয়েটর থাকে, এটা কি করে আমাকে রোবটকে ঘুরতে দিতে সাহায্য করে, ঠিক আছে।
বা কোনো কিছু ধরতে সাহায্য করে। দেখো পাওয়ার সিস্টেম অর্থাৎ রোবটের যে শক্তি, আমরা খাই, খাওয়ার মাধ্যমে আমরা শক্তি পাই না, খাবার খাওয়ার মাধ্যমে শক্তি পাই। আর রোবট শক্তি পায় কিসের মাধ্যমে? চার্জের মাধ্যমে। চার্জের জন্য কি থাকে? ব্যাটারি থাকে। তো এটা আছে সেইটা বলা হয়েছে। তারপর দেখো মুভেবল বডি, রোবট কিন্তু ঘুরতে পারে, নড়াচড়া করতে পারে এবং তার শরীরকে কিন্তু সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূর্ণ ঘুরাইতে পারে। তো এগুলো বলা হয়েছে। দেখো এগুলো আমার খুব বেশি গুরুত্ব না, আমার সব থেকে বেশি গুরুত্ব যেটা সেটা হচ্ছে আমার ব্যবহার। এই ব্যবহারগুলো যদি আমরা করতে পারি বা জানতে পারি তাহলে কিন্তু আমরা রোবোটিক্স সম্পর্কে কি পারবো? একটা স্পষ্ট ধারণা পাবো। এখন দেখো আমরা একটা কথা বলে রাখি, এই রোবোটিক শব্দটি আসছে কি থেকে? রোবট শব্দ থেকে। এবং রোবট শব্দটা আসছে সিলাবিক শব্দ রোবোটা থেকে। রোবোটা শব্দের অর্থ শ্রমিক বা দাসত্ব। এই শব্দটা একটু মনে রাখবা যে রোবোটিক শব্দটা কোন জায়গা থেকে আসছে? রোবোটিক শব্দটা আসছে রোবট শব্দ থেকে। রোবট শব্দটা আবার কোন জায়গা থেকে আসছে? স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবোটা শব্দের অর্থ কি? শ্রমিক বা দাসত্ব। এইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই জায়গা থেকে আসা একটা এমসিকিউ অ্যান্সার কিন্তু দিতে পারবো। আমাদের যে কাজটা করতে হবে এখন, এই রোবোটিক্স এর ব্যবহারগুলো একটু আমরা দেখতে হবে। তো দেখো এই রোবোটিক্স এর ব্যবহার কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো। রোবোটিক্স এর ব্যবহার বলতে রোবটের ব্যবহার। এখন রোবট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো তোমরা বই না পড়লেও পারবা। তারপরও আমি একবার বই থেকে তোমাদের বলে দিতে কোন কোন ক্ষেত্রে রোবটগুলোকে ব্যবহার করা হয়। দেখো বলা হয়েছে বিপজ্জনক কাজে রোবটের ব্যবহার। বিপজ্জনক কাজ বলতে মনে করো একটা ঘরে আগুন লাগছে, সেই ঘরের ভিতরে একটা লোক আটকা পড়ছে বা দামি কিছু আটকা পড়ছে যেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে, কিন্তু আগুনের অবস্থা এরকম যে একজন মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। তো আমাদের যদি একটা রোবট থাকে আমরা কিন্তু সেই রোবটটাকে ওইখানে পাঠাইতে পারি। তো এই টাইপের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত বিপজ্জনক কাজে কিন্তু রোবটকে ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো বলা হয়েছে ভারী শিল্প কারখানা। দেখো ভারী শিল্প কারখানা অনেক অনেক কিছু শিল্প কারখানা থাকে না যে ভারী জিনিসপাতি তোলা লাগে, ভারী জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়া লাগে। তো সেই কাজগুলো মানুষও করতে পারে মনে করো, কিন্তু মানুষ করলে হয় কি ভারী জিনিস অল্প একটু কাজ করার পর সে ক্লান্ত হয়ে পড়ে, তখন কি কাজের স্পিড কমে যায়, তখন কিন্তু ওই কোম্পানিগুলো লস হয়ে যায়। যার কারণে কোম্পানিগুলো কি করে? রোবট ব্যবহার করে যে ওই ভারী জিনিসপাতি নেওয়ার আমার কাজগুলো কিন্তু রোবটই করে থাকে। দেখো তারপরে বলা হয়েছে কি? তারপরে বলা হয়েছে দেখো মেইল ডেলিভারি কাজ। দেখো আমাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আসে বা অফিস থেকে যে মেসেজগুলো আসে সেগুলো কিন্তু রোবটের মাধ্যমে করা হয়। তারপর দেখো বিভিন্ন টাইপের হ্যাকাররা আছে যারা কি করে? ওই রোবটের মাধ্যমে দিনভর ওইগুলো বের করতে তাদের থাকে, যে মানে বিভিন্ন আইডি মাইডি হ্যাক করার চেষ্টা করতে থাকে। তো এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ঝুঁকিপূর্ণ কাজ। এখন দেখো বলতে পারবে ঝুঁকিপূর্ণ কাজ আর বিপজ্জনক কাজ একই জিনিস না, একই জিনিস না। বিপজ্জনক কাজ হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপদ, মানে এই যে আগুন লাগার কথা বললাম এরকমের, যে ওইখানে গেলে নিশ্চিত মারা যাবো, গেলে সবার চোখের সামনে মারা যাবো, তো এটা হচ্ছে বিপজ্জনক। আর ঝুঁকিপূর্ণ হচ্ছে আমি একটা কাজ করব, কাজ করতে করতে দেখা যাবে আমি এখন না, যে কোনো সময় আমি অসুস্থ হয়ে পড়তে পারি, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন। মনে করো কেমন, আমি মনে করো একটা পারমাণবিক কেন্দ্রে কাজ করতেছি। তো পারমাণবিক কেন্দ্রে যারা কাজ করে তাদের ওরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেক সময় ক্যান্সার হয় বা বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়। তো এই টাইপের যে কাজগুলো সেগুলোকে বলা হয় ঝুঁকিপূর্ণ কাজ। দেখো ঝুঁকিপূর্ণ কাজের আর একটা উদাহরণ দিতে পারি আমরা। দেখো আমরা লোহার বিভিন্ন জিনিসপাতি দেখি না, যে লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। তো ওইগুলো তৈরি করা হয় যে কারখানায়, সেই কারখানায় যারা কাজ করে তারা ওই লোহা গলায়, সেই লোহা গলায় সেটা একটা ছাঁচের পরে দেয়, তারপরে কিন্তু এগুলো তৈরি করে। তো একটু ভেবে দেখো একটা লোহা যখন গরম হয় তখন কতটা স্পিড, মানে কতটা তাপ হয়, আর একটা লোহাকে যখন গলানো হয়, তাপ দিয়ে গলানো হয় এবং সেইগুলোর সাথে তারা কাজ করে, তাহলে বোঝো ওইখানের পরিবেশটা কেমন হয়। এবং ওই যারা ওই লোহা কোম্পানিতে কাজ করে তাদের শরীরে কিন্তু পানি দেওয়া লাগে। একজনে কাজ করছে আর একজন কি পাইপ দিয়ে তার শরীরে পানি দিচ্ছে, তাহলে বোঝো এটা কতটা ঝুঁকিপূর্ণ কাজ। যে কোনো সময় কিন্তু সে মারা যাইতে পারে, যদি তাপ দেওয়া না হয় তাহলে তার শরীরে কিন্তু তাপ পেতে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এগুলোকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ কাজ। তারপরে দেখো বলেছে নিরাপত্তা কাজে। নিরাপত্তা কাজে অর্থাৎ দারোয়ান বা সিকিউরিটি ক্ষেত্রে এগুলো কিন্তু আমার ব্যবহার করা থাকে, তোমরা এগুলো বুঝতেই পারবা। পুলিশের সাহায্যকারী হিসেবে অর্থাৎ পুলিশ হিসেবে, আমাদের সামরিক ক্ষেত্রে, এইসব বুঝতেই পারতেছো। তারপর দেখো ঘরোয়া কাজে, চিকিৎসায়, মহাকাশ গবেষণায়, এই সমস্ত কাজে সাধারণত কি হয়? রোবটকে ব্যবহার করা হয়। তোমরা কি করবা? এগুলো একটু যারা বই থেকে পড়ে নিবা তাহলে একটা স্পষ্ট ধারণা পাবা, আর পরীক্ষায় তখন তোমরা খুব সুন্দর করে লিখতে পারবা। তোমরা দেখো আমরা যে ক্লাসটা করলাম এর মাধ্যমে কিন্তু রোবোটিক্স বা বায়ো দেখো আমরা যে ক্লাসটা করলাম এর মাধ্যমে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি বা রোবোটিক্স থেকে আসা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ধরতে পারবা। এখন সুন্দর করে লিখতে হলে কি করতে হবে? তোমাদের একবার বই পড়তে হবে। একবার বই পড়লে তোমরা বেশি বেশি তথ্য জানতে পারবে, এবং বেশি বেশি তথ্য জানতে পারলে কিন্তু তোমরা সেই বিষয় সম্পর্কে সুন্দর করে লিখতে পারবা। তো সুন্দর করে লেখার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের টেস্ট পেপার অথবা বইটাকে একবার চোখ ঘুরে যাইতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্রায়ো সার্জারি নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।